প্রিয় দর্শক, ভিওডি বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের সাথে এমন একজন উপস্থিত আছেন যাকে আপনারা সবাই চিনেন, যিনি বিখ্যাত চিত্রশিল্পী স্থপতি সুবা রহমান। আজকে উনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা তার সম্বন্ধে আজকে অনেক কিছু জানবো এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমেই আপনাকে স্বাগত ভিওডি বাংলায়। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি আমাকে বিখ্যাত বলে লজ্জিত করছেন। আমি কোনো বিখ্যাত শিল্পী না। না না না, মোটেও না। আসলেই আপনাকে পেয়ে আমরা ভিওডি বাংলা টিম অনেক খুশি। যেহেতু আপনি শিল্পী মানুষ, আপনি অনেক কিছু সমাজের অনেক কিছু চোখে দেখেন, সো অনেক কিছু জানার তো থাকবেই। সে জায়গায় আমি একটু বলবো যে এই যে আপনি চিত্রশিল্পী হলেন এবং আমি জেনেছি যে আপনি মঞ্চ নাটকও করেন, তো এই যে এই শিল্পীর সাথে যে পরিচয় হওয়া, এটা ঠিক কিভাবে শুরু হলো আপনার? শিল্পের সাথে পরিচয় যেটা হচ্ছে কি, আমার খুব ছোটবেলা থেকেই আমার বাবা মা মানে ওইভাবেই বড় করেছেন। আমার মা একজন সঙ্গীত শিল্পী। আমার ফ্যামিলিতে আমার দুই মামা নাটক করতেন আরণ্যকে। জন্ম থেকেই হচ্ছে গিয়ে গান বাজনা নাটক এগুলোর মধ্যে দিয়ে বড় হয়েছি। আর আমার বাবা হচ্ছে গিয়ে এমন একজন মানুষ, মানে আমাকে মনে হয় আমার ভাই, আমার ছোট ভাই আছে, আমাকে বেশি ভালোবাসতো জন্য মানে আমাকে সব কিছু করতে দিতে চেতেন। হাত ধরে নিয়ে যেতে হচ্ছে জয়নুলের আর্ট কলেজে। ওখানে টিনের শেডে যখন ছোটবেলায় আমরা ছবি আঁকা প্রথম শিখছি, যে সূর্য আঁকা, আম আঁকা, মাছ আঁকা। তো এইটা না খুব মানে আমার জন্য এত ইন্সপায়ারিং ছিল। মানে 5 দিন স্কুল করার পরে ওই জায়গাটায় বসে, ওই যে প্রকৃতির মধ্যে টিন শেডে ওইখানে যে আর্ট স্কুলটা ছিল, ওখানে পাশে পুকুর ছিল, বটতলায় যে বসে ছবি আঁকা, মানে প্রকৃতিটা আমাকে সবসময় টানতো। যেটা আমাকে বাবা শিখিয়েছেন, যে বাইরে যাওয়া, মুভ করা। রমনা পার্কে নিয়ে যেতেন, সেই ছোটবেলায় ব্যাডমিন্টন খেলতাম, ফুটবল খেলতাম। তো এইভাবে আস্তে আস্তে আর কি, অর্থাৎ বলা যেতে পারে যে বাবার আগ্রহ বেশি ছিল, মাও ছিল, বাট আমার বাবা আমাকে মানে বাবার প্রতি, মানে মেয়েদের প্রতি বাবাদের ইনক্লাইনেশন অনেক বেশি থাকে না, আদরটা বেশি পেয়ে আর কি অনেক কিছুই করছি। এই জন্য সেও আমাকে থিয়েটারেও ইনভলভ করেছে। আচ্ছা, যেহেতু আপনি যেই কথাগুলো যখন বলছিলেন, আপনি যে তখন সেই আম বাগানে যেতেন, প্রকৃতির কাছে যেতেন, তুলি নিয়ে যেতেন, সেটা এখন কিন্তু এইসব চিন্তা করা যায় না। এখনকার বাচ্চারা ঢাকার মধ্যে একটা আবদ্ধ পরিবেশে তারা থাকছে। তো সেই তখনকার যে প্রেক্ষাপট, আপনাদের সমাজের যে প্রেক্ষাপট, এখন তো অনেকখানি পরিবর্তন। এই দুটাকে আপনি কিভাবে দেখছেন? কষ্ট লাগে বাচ্চাদের জন্য। আর আমাদের প্যারেন্টসরা হচ্ছে সেলফিশ ছিল না আমাদের মতো। আমরা কিন্তু অনেক সেলফিশ। আমরা ভাবি যে বাচ্চাটাকে ভিডিও গেমটা ধরায় দেই, ওই জায়গায় ইনভলভ থাকলো, আমি আমার কাজ করি। আমাদের প্যারেন্টসরা কিন্তু আমাদেরকে বেশি প্রায়োরিটি দিত, যে ওরা কখন কোথায় নিয়ে যাব, ওরা কি খেতে পছন্দ করে, অথবা এই সময় পড়াশোনা করবে, বাকি সময়টা বাইরে যেয়ে একটু খেলবে, বন্ধু বান্ধবের সাথে মিশবে। মানে হচ্ছে কি, আমি যেমন ক্রিকেটও খেলতাম বাবার সাথে। তো চিন্তাই করার জন্য রাস্তার মধ্যে বাবার সাথে, ভাই বোনদের সাথে, কাজিনদের সাথে ক্রিকেট খেলতেছি। সো এই যে আউটগোয়িং জিনিসটা ছিল। আমি বলবো যে আমার বাবাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে লন্ডনে পড়াশোনা করছেন, পিএইচডি হোল্ডার। সো ওই কারণে তার মন মানসিকতাও একটু ডিফারেন্ট ছিল, যে বাচ্চা খালি পড়াশোনা কেন করবে, একটু বাইরে যাবে, গান শিখবে। রমনা পার্কে যে হাঁটাহাঁটি করতাম আমরা। আর ওই কারণে কোনো ছেলে আর মেয়েদের সাথে যে ডিফারেন্সটা, যে ওইটাও কিন্তু মানে আমি শিখি নাই, যে হ্যাঁ ও আচ্ছা ছেলে, এরকম কখনোই জীবনে হয় না। এই জন্য অনেক মানে অ্যাডভান্স চিন্তা ভাবনা আর কি গ্রো হয়েছে মানে আমার লাইফে। আপনার কথা চমৎকার লাগলো যে আপনি বলেছেন যে আমাদের বাবা মারা, মানে আমরা যেরকম সেলফিশ, ওনারা কিন্তু সেলফিশ ছিলেন না। চমৎকার বলেছেন। আমি সে জায়গাতে বলতে চাই, যদি স্থপতি বা চিত্রশিল্পী না হতেন তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল? আর কিছু হতে পারতাম না মনে হয়। এইটাই আমার অনেক বড় প্যাশন। আর্কিটেক্ট কিন্তু মানে এই যে পেইন্টিংয়ের বাইরে না, আর্কিটেকচারে কিন্তু আমরা ভ্যান গগ শিখি, জয়নুল আবেদিন শিখি, পিকাসো শিখি। হ্যাঁ, এমন না যে শুধু বিল্ডিং বানানো শিখি। সো যেমন আমরা যখন পিকাসো পড়ি, গাউডি হচ্ছে এমন একজন আর্কিটেক্ট, তার সমস্ত মানে প্রজেক্টসের মধ্যে, সমস্ত বিল্ডিংয়ের মধ্যে দেখবেন স্পাইরাল, এবং দেখে মনে হয় যে সে একটা স্কাল্পচার তৈরি করছে।
ইটস লাইক মনে হয় যে পেইন্টিং তার সমস্ত বিল্ডিংগুলা। তো আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইজ গো প্যারালাল, টু ডিফারেন্ট থিংস। বাট হ্যাঁ, ওটার সায়েন্স আলাদা, আর্টের সায়েন্স আলাদা, বাট ইট মিঙ্গেলস সো ইজি। সো এই কারণে আপনি আমাকে যখন বলতেছেন যে কি হতে পারতাম, আসলে মনে হয় তাহলে আমাকে মুদির দোকান দিতে হতো, তাছাড়া আমি চিন্তা করতে পারি না আমাকে। মানে শিল্পী হওয়ার লক্ষ্য ছিল, সেই লক্ষ্যই আপনি গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে আসি, যে আপনি যেভাবে হয়েছেন, শিল্পী হয়েছেন, আমরা যদি বলি এখন আমরা একটা আধুনিক সমাজে বাস করছি, কিন্তু এখনো কিন্তু নারীদেরকে এই জায়গাটাতে আপনি যে জায়গায় এসেছেন, আমি এখনো দেখেছি যে এই জায়গায় আসতে কিন্তু এতটা সহজ না, বিশেষ করে আমাদের মতো সমাজে। এখন আসতে যেই সময়টা লেগেছে, আপনার কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা? আমার প্রতিবন্ধকতা বলতে আমি মনে হয় আমি নিজেই তৈরি করছি। আমি যেটা বলবো যে সংকীর্ণ মনা কখনোই ছিলাম না, বাট হয় কি, যখন আপনি থিয়েটার করেন, এখানে মাল্টিপল লোকের সাথে মিশতেছেন, মাল্টিপল ধরনের মন মানসিকতার লোক, তো সেখানে সংকীর্ণতা দেখলে সেই মানুষগুলো কিন্তু তা আপনার উপরে, মানে আরেকজনের উপরে সংকীর্ণতা দেওয়ার চেষ্টা করে, কারণ ওই লোকটা দেখে যে ওর এত স্বাধীনতা, ওর এত প্রিভিলেজ, ও এত আগায় যায়। সেখানে কিছু কিছু সংকীর্ণ মানুষের সংকীর্ণতা মাঝে মধ্যে আপনাকে ইনফ্লুয়েন্স করে। তখন এটা হচ্ছে গিয়ে আপনি মাঝে মধ্যে ডিস্ট্র্যাক্ট হতে পারেন। আপনি যদি স্ট্রং পার্সোনালিটি না হয়, ওই মানুষটার ইনফ্লুয়েন্স আপনাকে এমনভাবে তাড়িত করবে, তখন আপনি মাঝে মধ্যে সরে যেতে বাধ্য হন। মনে হয় যে ঠিক আছে, আমি আমার কমফোর্ট জোনে ফিরে যাই। এই মানে আমাদের সময় নাটক করা, এখন তো নাটক পয়সা দিয়ে মানুষ করতে পারে। আমরা হচ্ছে গিয়ে এক কাপ চা তিনজনে মিলে শেয়ার করে খেতাম, এবং রাত 11টা 12টা মানে রিহার্সাল হতো, তখন খিদা জান যেত, কিন্তু মনে হতো যে না, শেষ পর্যন্ত রিহার্সালটা হবে, এবং রিহার্সাল থেকে বের হওয়ার আগে আবার সেই ফ্লোর পরিষ্কার করা, সেগুলা করে কমপ্লিট করে, যার মধ্যে যে আনন্দটা থাকতো, মানে এই আনন্দ থেকে একটা দায়িত্ব, হ্যাঁ সেই আনন্দটা মানে অনাবিল ছিল আমাদের জীবনে। এবং আমরা আসলে ইয়াং ছিলাম তখন, কেয়ার করতাম না, এখন মনে হয় না সেটা পারবো। বাট হ্যাঁ, কনক আদিত্য বলে আমি ওর নামটা নিব, ও আমাকে দিদি বলে ডাকে, ও জলের গানের ছেলেটা। তো বলে যে সুভাদি, তোমরা যখন নাটক করতা, তোমাদের স্ট্রাগলটা ছিল এত বেশি, তোমাদের অনেক ফ্যামিলি থেকে তো মেয়েদেরকে নাটক করতে দিত না, এখনো কিন্তু দেয় না, চলে যেতে হতো। বাট আমি আর্কিটেকচার পড়ার সময় আমার একটা ক্ষতি হতো যে আমার প্রজেক্টের, আমার পড়াশোনার ক্ষতি হতো। বাট সেটা ছাড়া মানে আমার বাবার জন্য মানে আমার হাতে মার খাই নাই বুড়া বয়সে। তো এই জিনিসটা আর কি, যে কনক বলছো যে দিদি, তোমরা ওই সময় যে স্ট্রাগলটা করে এস্টাবলিশমেন্টটা করছো থিয়েটারের, এখন আমাদের এত কষ্ট হয় না থিয়েটার করতে, আমরা ওয়েল অফ। মানে হচ্ছে গিয়ে এস্টাবলিশমেন্টের যে যুদ্ধটা ছিল আমাদের, সেই যুদ্ধটা আজকাল ইয়াং জেনারেশনকে এত ফেস করতে হয় না। এবং আপনি সেই সময় বুয়েটে পড়েছেন, আবার থিয়েটার করছেন, আবার আঁকছেন, মানে সামগ্রিকভাবে কিভাবে করতেন যদি? জানি না, ওই সময় মনে হয় এনার্জিটা অনেক বেশি ছিল, আর এখন মনে হয় যে মেধা কমে গেছে। তখন অনেক মেধাবী ছিলাম। আর্কিটেকচারে ভর্তি হওয়াটা খুব একটা ইজি ব্যাপার না। সো হ্যাঁ, মেধাটা অনেকভাবে কাজ করতে, এবং আমি খুব মাল্টি টাস্ক করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কম পারি, বাট তখন পারতাম। এবং পড়াশোনার পাশাপাশি আমাকে টিউশনই করতে হয়েছে করার জন্য, মানে খরচ বহন করার জন্য। সো টিউশনই করা, থিয়েটারে যাওয়া সময় মতো। আরেকটা জিনিস আমি বলবো কি জানেন, তখনকার না যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মুভমেন্টটা না, এই যে আজকে আপনাদের জন্য কষ্ট লাগে যে ট্রাফিকে বসে থাকেন, সো আপনাদের মাল্টিটাস্ক করার তো কোনো উপায় নাই। মানে আমি কল্যাণপুর থেকে বুয়েটে চলে যাচ্ছি, এটা কোনো ব্যাপারই না। বুয়েট থেকে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে যাত্রাবাড়ি, এই কাজটা এই সময় করতে হবে, আমরা পাংচুয়ালি সব জায়গায় চলে যেতে পারতাম। আপনাদের তো সম্ভব না। এই জন্য আমাদের জন্য এটা মনে হয় একটা গুড পয়েন্ট, যে আমাদের মাল্টিটাস্ক করা অনেক ইজি ছিল, এবং আমরা সবার সব কিছুর সাথে কমিটমেন্ট মেনটেন করতে পারতাম। সো হ্যাঁ,
এই কারণে হয়তো অনেক অ্যাডভান্স সময়টা সেভ করতে পারতাম, টাইমলি কাজ করতে পারতাম, এবং পাঞ্চুয়ালিটির বিষয়টা সেটাই ছিল। বলতেছি যে হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে বসে আছে না, হয় না যে আমরা মানে অবচেতন মনে পড়ে যে অমুক শিক্ষকের আমার অবদান ছিল, যার কারণে আজকে এই জায়গায় আসতে পেরেছি, এরকম কি কারো কথা মনে পড়ে? আমাদের বলবো যে আমাদের বুয়েটে হয়তো আপনার নামও চিনবেন, ওয়ারেস স্যার। উনি শিক্ষাগুরু হিসেবে মানে উনি অনেকই বিখ্যাত একজন আর্কিটেক্ট, বাট তার পড়াশোনার সিস্টেমটা ছিল তিনি সবাইকে আপনি করে বলেন, এবং যার কাজ পছন্দ হবে না তাকে এমন দুর্ব্যবহার করে শিখাতেন, তো কষ্ট লাগতো, কাঁদতাম। তারপরে দেখলাম না উনি যেগুলো বলতেছে ওখান থেকে অনেক শেখা যায়। উনি একজন খুবই সাধারণ সিম্পল একজন মানুষ, এবং প্রতিটা জিনিসের এত নলেজেবল ছিল যে আর্টের সাথে সিঙ্ক্রোনাইজ করে আর্কিটেকচারের যে মডিফিকেশনগুলো চেঞ্জ করা উনি সবসময় শিখাতেন এবং অনেক সুন্দর করে বোঝাতেন। এবং ওনার কাছ থেকে আমি শিখছি যে আর্কিটেকচার ইজ নট অনলি আর্কিটেকচার, হোয়েন ইউ ডু দ্য শেপস, তুমি এখানে সার্কেল আনতেছো, তুমি স্কোয়ার আনতেছো, তুমি লাইন আনতেছো, তো এটার মধ্যে একটা মুভমেন্ট আছে, যেমন ন্যাচারের একটা মুভমেন্ট আছে, তাই না? সেই জিনিসটা কিন্তু আমারও পেন্টিংয়ের মধ্যে আসছে। আমার যে পেন্টিংগুলোর মধ্যে কিছু পার্সপেক্টিভ আসছে, কারণ আর্কিটেক্ট হিসাবে পার্সপেক্টিভটা খুবই ইম্পর্টেন্ট, শেপগুলো ইম্পর্টেন্ট। সো আমি একটা গাছকে মাঝে মধ্যে যদি সার্কুলার দেখি অথবা স্কোয়ার দেখি, তো আমি সেভাবে দেখতে চাই, মানে একটা একটা ফোর্স তৈরি হয় ন্যাচারের মধ্যে, তাই না? সেই ফোর্সটা আমি চেষ্টা করছি আনার। সো ওই স্যার সবসময় বলতো যে একটা 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 প্রজেক্টের মধ্যে, একটা বিল্ডিংয়ের মধ্যে ঢুকলে মনে হবে যেটার মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে একটা মানুষের, তাই না? একটা নেচারটা যদি তুমি মার্চ করাও বিল্ডিংয়ের মধ্যে তখন আরও ভালো লাগে, তাই না? যে আমি যদি আমার ঘর থেকে বসে আকাশ দেখি, তাই না, নদী দেখি, এর থেকে আর কি চাই মানুষের জীবনে, তাই না? এখন আমার পেন্টিংয়ের মধ্যে আমি যদি ওই নেচারটা, ওই মুভমেন্টটা আনতে পারি উইথ দ্য রেসপেক্ট, উইথ দ্য শেপস ইন দ্য আর্কিটেকচার, তো জিনিসটা আর কি ফিল করতে পারি। হয়তো আমার সীমাবদ্ধতা আছে, আমি ওখানে যেতে পারতেছি না, বাট আমার পেন্টিংয়ে আমি চেষ্টা করি ফুটাচ্ছেন। মানে এটাই হচ্ছে একজন শিল্পীর কাজ। এই যে আপনি যখন কথাগুলো বলছিলেন, আমি যেন পাহাড় দেখতে পাচ্ছি, আমি যেন আকাশ দেখতে পাচ্ছি। তো আমরা দেখেছি যে আপনি উন্নত মানে বিশ্বে থেকেছেন, উন্নত দেশে থাকছেন, কিন্তু আপনার কিন্তু সব কিছুই পড়েছিল মনে হয় নেচারের দিকে, প্রকৃতির দিকে। এবং আমরা দেখেছি যে আপনার ছবিতে সবসময় আকাশ, পাহাড়, এটা একটু জানতে চাই। হ্যাঁ, ছোটবেলা থেকে না, এই যে বললাম আমাদের ফ্যামিলি খুবই আউটগোয়িং, আব্বা সবসময় বাইরে নিয়ে যেতেন। আর ঈদের ছুটি হওয়া মানে হচ্ছে আমরা মোস্ট অফ দ্য টাইম চিটাঙে যেতাম। তো তখন থেকে ওই যে কি বলে রাঙামাটি, ওইসব পাহাড়ি এলাকায় প্রচুর যেতাম আমরা। এবং আমার কাছে এখন এত বছর পর মনে হয় ছোটবেলা থেকে এখন এই সব আমেরিকায় যত জায়গায় পাহাড় আঁকতে গেলে মনে হয় কি যে মানে একটা পাহাড়ে এক একটা ক্যারেক্টার, এক একটা টোন, এক একটা শেপ দেখলে মনে হয় পাহাড় আমরা ছোটবেলায় এরকমই আঁকতাম, বাট ইটস নট। মানে এটার মধ্যে অনেক গল্প, অনেক টেক্সচার, এক একটা পাহাড়ের কালার যেটা চেঞ্জ হয়, এবং পাহাড়ের এগেনস্টে যখন সূর্য আসে সে আকাশটা চেঞ্জ হয়, সে আকাশের কালারের রিফ্লেকশন আসে পানিতে, পাহাড়ের সামনে পানিতে, তাহলে কি হচ্ছে সমস্ত পেন্টিংয়ের মুভমেন্টটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফিলিংসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই যে ন্যাচারের মুভমেন্টটা যেটা হচ্ছে কি কালার প্রতিটা সময়, সানসেট, সূর্যোদয়, সূর্যাস্ত, এই যে রিফ্লেকশন হচ্ছে পানিতে, তার সাথে হচ্ছে পাহাড়ের রিফ্লেকশন হচ্ছে, তো এই সময় যখন চেঞ্জ হচ্ছে ডে টাইমে এটার কালারটা ডিফারেন্ট হচ্ছে। তো এই সব কালারগুলো ধরা ক্যানভাসের মধ্যে এটা কিন্তু একটা বিশাল মজার জিনিস। তো এটাই মানে আমাকে অনেক টানে এক এক সময়। সো এই আমি ন্যাচারের উপর প্রচুর কাজ করছি, মানে কালার দিয়েই মনে হয় যে আমি তো অনেক থিক কালারের কাজ করি। কালারের জন্য আমি আবার একটু ওই 3 ডাইমেনশনালি চিন্তা করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে সান
যেখান থেকে পড়তেছে সেখানটা লাইট বেশি হবে, Light হবে, আস্তে কোথায় shade আস্তে হবে। আস্তে আস্তে আচ্ছা, আস্তে আচ্ছা, আস্তে আচ্ছা। ডার্ক হবে। সো হ্যাঁ, আচ্ছা, বলা যেতে পারে যে আপনি রঙের ভাষা বোঝেন। হ্যাঁ, Kind সেটা of. তো অবশ্যই। আর আমরা আরেকটু জানি যে আপনি ভ্রমণ করতে খুব পছন্দ করেন। ভ্রমণ করতে খুব পছন্দ করেন। আপনার কি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গিয়ে এমন কোনো দেশের কথা মনে হয়েছে যে না, এটা মনে হয় শিল্পীদের জন্য একটা দেশ, এখানে বসলে মনে হয় যে সবকিছু মন জুড়ে সব কাজ করা অনেক যায়? কাজ করা যায়, এরকম প্রচুর জায়গা আছে আমেরিকায় আমি একটু গেছি। দুই একটা শুনতে চাই আমাদের বাট দর্শকদের। আমি আগে আরেকটা বলি যে আমি যখন আর্কিটেকচারে পড়তাম, এই হিস্ট্রি অফ আর্কিটেকচার, যেমন আজকাল মানুষ ইজিপ্টে যায়, ইজিপ্টে যাই। বাট আমার ইজিপ্টের স্বপ্ন আমার যখন বয়স 5 বছর, আচ্ছা, পিরামিড দেখার আচ্ছা, স্বপ্ন। আচ্ছা, হ্যাঁ, সো মানে এই জিনিসগুলো একটা হিস্ট্রিক্যাল ওয়ান অফ ইট। তাজমহল দেখে আমার চোখে পানি চলে আসছে, আচ্ছা, দ্য আচ্ছা। প্রপোর্শন অফ তাজমহল। আমি জানি না কে কিভাবে দেখছে, মানে ওই আমলে ওই সময় এই জিনিসটা, মানে একটা স্কোয়ার জিনিসে এত ভালো সুন্দর প্রপোর্শন, তারপরে হচ্ছে এখানে আর্চ, ডোম, মানে একেবারে জিওমেট্রিক্যাল একটা সুন্দর প্রপোর্শন। সো এই জিনিসগুলো ছোটবেলায় টানতো, তারপরে যখন আর্কিটেকচারে পড়লাম তখন আরও বুঝলাম। সো আরেকটা, রিসেন্টলি আই ট্রাভেল ইন জর্ডান, পেট্রা। সো পেট্রাতে হচ্ছে গিয়ে যেটা জর্ডানিয়ানরা করছিল বহু বহু বছর আগে, যেই প্রাসাদগুলো আছে পাহাড়ের এগেনস্টে করছিল, সে মানে জিনিসগুলা, মানে প্রাসাদগুলা পাহাড়ের মধ্যে হারায় গেছে, কিন্তু ওখানে বহিমিয়ান বলে যারা পাহাড়ে থাকে, আচ্ছা, আচ্ছা। তো ওরা ওখানে বসত বাড়ি করছে। বাট ওদের সিভিলাইজেশনটা দেখলে মনে হয় যে কি অদ্ভুত ভাবে ওরা ওই পাহাড়ের গুহায় থাকতেছে, যে ডেকোরেটিভ কলাম, মানে এত সুন্দরভাবে পাহাড়ের সাথে মানে মিশে একাকার গেছে, হয়ে গেছে। যে যখন ওই যে কালারগুলো বা আকাশে চেঞ্জ হচ্ছে, আর ওখানে স্টোনগুলো বিভিন্ন রকম কালার, নীল কালারও আছে, পিঙ্কও আছে, মানে অদ্ভুত একটা ফিলিংস হয় ওখানে বসে থাকলে, মনে হয় যে ওখানে বসেই থাকি আর ছবি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ছবি আঁকা যায়। মানে প্রতিটা সময় না পাথরের কালারগুলো চেঞ্জ হয়, এবং দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে যখন আপনি ওই যে প্রাসাদগুলো দেখবেন না, তো লাইট যখন পড়ে একদিক থেকে আচ্ছা। একরকম কালার হয়, আবার আরেক রকম কালার হয়। সো প্রতিটা মুহূর্তে কালারগুলো যখন চেঞ্জ হয় না, তখন মনে হয় যে আচ্ছা এই ছবিটাকে এইখানে এটা শেষ করি, একটু পরে আবার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তো আমার একটা সমস্যা হয় যে মাঝে মধ্যে আমি যখন এই সিনিক ভিউগুলা, যখন বিউটিগুলো নিয়ে আসি, আমি যখন ক্যানভাসে বসি, আমি নিজেই একটা আঁকি, আবার 2 দিন পরে আবার আর একটা হয়ে যায়, মানে আচ্ছা। সাইমালটেনিয়াসলি একটা তালের মধ্যে দিয়ে তালের যায়। মতো চলে যায়। আচ্ছা। তখন মনে হয় এখন যে জিনিসটা আমার হয়েছে, আমি যেটা করি কাজ 2024-এ যত এক্সিবিশন হয়েছে, আমি এখন সিরিজ আঁকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, 3-4টা পেন্টিং আঁকলে কি মানে ওই একটা মুভমেন্ট তৈরি হয় একটা পেন্টিং এর মধ্যে। সো আমার একটা ফ্যাশন হয়ে গেছে, বাট আমার একটা সিগনেচার পেন্টিং এর কাজ হয়েছে, যেটা আমি এখন সিরিজ আঁকি, যেটাতে মুভমেন্ট অফ নেচার, মুভমেন্ট অফ দ্য কালার, সেগুলো আমি অ্যাচিভ করার চেষ্টা করছি। সো কাইন্ড অফ 3 ডাইমেনশনাল এফেক্ট আচ্ছা, আচ্ছা। আসে। আমরা আপনার প্রদর্শনের ব্যাপারে আসবো। তার আগে একটু শুনতে চাই যে আমরা জানি যে আপনার মেয়ে আপনার মানে বড় একটা অনুপ্রেরণা। একটু মেয়ের কথা শুনতে চাই। সো ও আমার সাথে 2002-তে, যখন ওর বয়স 7 বছর, সে তখন আমার সাথে নিউ ইয়র্কে আসে। তো ওর মানে ও অনেক ছোটবেলা থেকেই ওখানে, কিন্তু আমার বাবা মাও ইনফ্লুয়েন্স ওর প্রতি অনেক। ওকে বাংলা ভুলতে দেয় নাই, আমার আচ্ছা, মা ওকে বাংলা লেখাপড়া শিখাইছে। এবং ইনফ্যাক্ট আপনিও খুব সুন্দর বাংলা বলছেন কিন্তু। আমি সুন্দর বাংলা বলছি, আচ্ছা, আমি আপ্রাণ চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো হ্যাঁ, ও বাংলা গান নিজে নিজেই শিখছে, পিয়ানো বাজানো নিজেই শিখছে, গিটার বাজানো নিজেই শিখছে। ইনফ্যাক্ট 2022-তে ও সলো পারফরমেন্স করে গেছে শিল্পকলা একাডেমিতে। আচ্ছা, আচ্ছা। আর তার গলায় আমার বন্ধুরা সবাই বলে যে ও লালন গীতিটাই ভালো গায়। সো হ্যাঁ, আই এম প্রাউড অফ হার, ও আশা করি ও কন্টিনিউ করবে, এবং
আরও কিছু পারফরমেন্স করবে বাংলাদেশে, নিউ ইয়র্কে করে। বা নিউ ইয়র্কে বাংলাদেশিদের মধ্যে হচ্ছে গিয়ে আমাকে যখন বলে যে ও আপনি বাসমার মা না, তখন আমার খুব ভালো লাগে। বাহ, অসাধারণ অসাধারণ। এবার একটু আপনার প্রদর্শনীর কথা আমরা জানতে চাই, যে সামনে কি প্রদর্শনী হতে যাচ্ছে আপনার? সো এখানে সলো পেন্টিং না আমার, আমরা 30 থেকে 40 জন আর্টিস্ট 2টা করে পেন্টিংয়ের অপশান দিয়ে মানে আমরা সেখানে এক্সিবিশন করতেছি শফিউদ্দিন গ্যালারিতে, আচ্ছা, আচ্ছা। ধানমন্ডিতে। শফিউদ্দিন স্যার তার বাসার টা গ্যালারিতে, উনি মারা যাওয়ার পরে তার মেয়ে আর কি এটা গ্যালারিতে কনভার্ট করেছেন। তো ওইখানে আমার 2টা পেন্টিং আসছে। আমি সাধারণত অনেক বড় বড় পেন্টিং করি, বাট এই পেন্টিংটা করা হয়েছে আমার একজন নাট্য বন্ধু, তার নাটকের নাম হচ্ছে গিয়ে সেজুতির আলো ছায়া। সে আমাকে প্রপোজ করলো যে দোস্ত তুই একটা আমাকে পোস্টারের জন্য কিছু ছবি এঁকে দে। তো এখানে কিছু একটা মেয়ের আপস অ্যান্ড ডাউনস, তার স্টার্টিং অফ দ্য লাইফ, তার স্ট্রাগলের পরে মানে কনক্লুশনে কনস্ট্রাকটিভ একটা লাইফে আর কি কনক্লুশন হচ্ছে। সেই ব্যাকগ্রাউন্ডে আমি এই পেন্টিংটা নিয়ে আসছি। তো পেন্টিংটা হয়তো আপনাদের কাছে আমি দিয়েছি, এটা যদি জি জি জি, হ্যাঁ, প্রদর্শনী অবশ্যই করেন। অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি যে আপনি আপনার একটা অনন্তের সন্ধান নামে একটা প্রদর্শনী হয়েছিল। তো আমি আপনাকে আসলে এক্সপ্লেন করে দিছি অলরেডি যে নেচারটা ইজ আনলিমিটেড। Unlimited। আপনি যেভাবে দেখতে চান, আমি এখন আকাশটাকে লাল দেখব, তো লাল, আমি এখন কালো দেখব, অথবা আমি আকাশই দেখব না। ইট কুড বি ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস, সেটাকে আমি বললাম যে এটাই আকাশ আমার। না, আমি যা ভাববো তো সেটাই। হ্যাঁ, সো এটা ইনফিনিটি, মানে এটার মানে যে যেভাবে দেখবে সেটাই। আমার বন্ধুর সাথে কথা বলছিলাম যে আমি আগে যেমন আপেল বলতে আপেলই আঁকতাম, আমি এখন সেভাবে আপেল আঁকি না। বাট একজন দর্শক যদি এসে বলে যে শুভা এই ছবিটার কি মর্ম, আমি বুঝাতে চাই না, আমি চাই যে যে নিজে দেখে থেকেই সে নিজে বুঝুক। থেকে বুঝুক, নিজেই বলুক, অথবা বলবে যে শুভা এটা কিছুই আঁকতে পারিস নাই তুই, এরকম ছবির কোনো মূল্যই হয় না। তারপর একটা আমি কিছু বলুক। না, হ্যাঁ, সেটাই বলুক এবং আমি সেটা অ্যাকসেপ্ট করব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এইভাবেই আমি দেখি যে এটা কমেন্টটাও কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে, একটা মানুষের চিন্তা। তারপর ওই লোকটা হয়তো আবার ঘুরে এসে বলবে যে শুভা মনে হচ্ছে তুই একটা লাল রঙের কিছু আঁকার চেষ্টা করছিস। আমি বলছি হ্যাঁ দোস্ত দেখ তো মনে হয়। সে হয়তো আবার 2 দিন পর ফিরে এসে বলবে না দোস্ত তুই আপেল আঁকছিস। আচ্ছা 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 আচ্ছা, অসাধারণ। আচ্ছা, আপনি আপনার সাথে যখন কথা বলছি খুব মনে হচ্ছে যে খুব সহজ, শিল্পী হওয়া খুব সহজ, কিন্তু বাস্তবে কিন্তু এতটা সহজ না। আমি যদি আপনাকে বলতে বলি যে এখন যারা গার্ডিয়ান আছেন, অভিভাবক আছেন, তাদেরকে, এই সন্তানদেরকে এই শিল্পী হওয়ার পেছনে কিভাবে অনুপ্রাণিত করবে, আমি এটা একদম স্পেসিফিকলি অভিভাবকদের উদ্দেশ্য করে বলতে বলবো আপনাকে। আসলে আসলে আমি সরি, আসলে অভিভাবকদের কখনোই বলা উচিত না তুই ছবি আঁক, এই যে তোকে আর্টিস্ট হতে হবে, এটা এবং অভিভাবক। এটাও তো বলা উচিত না যে তোকে ডাক্তার হতেই হবে। না, আগে engineer হতেই হবে। আগে আমরা বাবা মাদেরকে এই সম্মানটা দিতাম। এখনকার বাচ্চারা অনেক অ্যাডভান্স যদিও, তারপরেও বাবা মার সাথে অনেক কনফ্লিক্ট হয়, তাতে সম্পর্ক নষ্ট হয়। আমাদের কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার সুযোগ ছিল না, কারণ আমরা ভয় পেতাম অথবা অনেক ওবিডিয়েন্ট ছিলাম। Obedient ছিলেন। আজকালকার বাচ্চারা অনেক স্মার্ট, অনেক বুঝে, এবং ওরা কি হতে চায়, কি করবে, ওদের কি পছন্দ, সেটা মানে ওদের একটা পার্সোনালিটি, সেই পার্সোনালিটির সম্মান দেওয়া প্রত্যেক প্যারেন্টসেরই উচিত। হ্যাঁ, এখন আমার কাছে মনে হয়েছে আহারে আমার কি ভালো লাগতো বাসমা মেয়েটা যদি আর্কিটেক্ট হতো। সে তো হয় নাই, সে তার ছোটবেলা থেকে এই যে আমি ওকে প্রিভিলেজ দিচ্ছি, ও গানের প্রতি পাগল, এবং আমি সব সময় চাই যে ও সেটাতেই লেগে থাকুক। কোনোদিন যদি মনে হয় যে হ্যাঁ ও অন্য কিছুতে চেষ্টা করবে, সেটা তার ইচ্ছা, তার ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, সে যদি পয়সা মেক না করতে পারে সেটা আলাদা জিনিস, সেটাই। বাট হ্যাঁ, বাট ইটস ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি পার্সোনালিটি যার যেভাবে গড়ে ওঠে, সেখানে ছোটবেলা থেকে অবশ্যই বাচ্চাদের ইনফ্লুয়েন্স থাকে। বাট আমি নিউ ইয়র্কে দেখছি যে ওখানকার প্যারেন্টসরা অনেকভাবে ফোর্সফুলি
তোকে নজরুল গীতি গেতেই হবে, আচ্ছা, আচ্ছা। রবীন্দ্রসঙ্গীত গেতেই হবে, এবং এত অভক্তি করে গান করে। আমার মেয়েকে এটা আমি জীবনে দেখি নাই। ও খুশি হয়ে গান গাওয়া শিখছে। আর ওই ছোট বাচ্চাগুলোকে যখন দেখি না, জোর করে নিয়ে যায় একটা অনুষ্ঠানে, এরকম করে তাকায় থাকে, আবার হচ্ছে গিয়ে লেখা ধরায় দেয়। কিন্তু মেয়েটা কিন্তু খুবই এমনভাবে গান গাচ্ছে যেন ও হচ্ছে গিয়ে মানে টর্চার। আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে ছিলেন, আছেন, কিন্তু দেখা যায় যে সেখানে গেলে মানুষ সেইভাবেই লাইফটা সেটেল করতে চায়। কিন্তু আপনি এত কিছুর পরেও বাংলাদেশকে নিয়ে ভেবেছেন, বাংলাদেশের প্রকৃতি নিয়ে ভেবেছেন, বাংলাদেশের মানুষকে নিয়ে ভেবেছেন। আসলে এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হওয়ার পিছনে মানে ফ্যামিলি থেকে পার্সোনালিটিটা গ্রো করে। আমার বাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, যুদ্ধের আগে 68-69-এর দিকে, এবং তার অনেক ভালো কাজের অফার ছিল সেই সময়। বাট 70-তে যখন যুদ্ধের মুভমেন্ট হলো, সে থাকতে পারে নাই এবং বাধ্য নিজেকে করছে যে দেশে যাব, দেশের জন্য কাজ করব, এবং কিছু যা শিখছে তার জীবনে, যেমন সেটা যেন ইম্প্যাক্টটা পড়ে দেশের প্রতি। একটা ভালো ফ্যাক্টরি করব, ভালো প্রোডাকশন করব। এটার জন্য আব্বাকে আমি দেখছি সারা জীবন অনেক স্যাক্রিফাইস করতে। মানে তার অনেক অফার ছিল বিদেশে। তো আমরা ছোটবেলা থেকে, বিশেষ করে আমি, মানে আব্বার যেহেতু অনেক নেওটা ছিলাম, মানে আব্বার যেটা করতেন, যেটা ভালো মনে করতেন, সবসময় আমার সাথে অনেক শেয়ার করতেন দেশের কথা। তো ওই কারণে না দেশের উপরে যে ছোটবেলা থেকেই না দেশ 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 দেশ, তো দেশের বাইরে যাওয়াটাও আমার খুব একটা মানে ইচ্ছার বিরুদ্ধেই আমাকে যেতে হয়েছে একটা পারিবারিক কারণে। বাট এমন কোনো দিন নাই যে মানে মনে হয় না যে এই চলে আসলাম ব্যাগটা গুছায়। প্রতিদিনই মনে হয়, আমার এখনো মনে হয় যে দেশটা যেটাই হোক, নিজের দেশ, খারাপ ভালো মন্দ যেটাই হোক, হ্যাঁ, এই নিজের মানুষের চেহারা, নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, মনে হয় যে আসলে না আমার কাছে মনে হয় না যে আচ্ছা আমি ওই দেশ থেকে আসছি। আমার বন্ধুরাও এখনো বলে যে মনে হয় না তুই এত বছর ওই দেশে থাকি, ওই তোর মধ্যে সেই সেই দেশি 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 মেয়ে। আর ওইভাবেই আমি বড় হয়েছি জন্য খুব টানে, এবং সেই জিনিসটার কারণে আমার মেয়েকেও আমি সেই জিনিসটা শিখাতে পারছি, এবং ও এসে দিনের পর দিন বছরের পর বছর সে থাকতে পারে। আর না হলে কি উনি লালনের প্রতি লালনের চর্চা করছে, লালন কুষ্টিয়াতে যে বসে তো অবশ্যই আপনার একটা প্রভাব আছে। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করি যে হ্যাঁ, দেশটা যতই ছোট হোক, যাই কিছু হোক, অনেক মানুষকে হারিয়েছি আমরা 71-এ। আমাদের ভাষা অনেক মধুর একটা ভাষা, সেই ভাষায় কত রকম, কত সুন্দর গান, কত কবিতা, কত লেখা, এইগুলা নিয়েই তো ছোটবেলা থেকে বড় হয়েছি। কিভাবে আমরা এই যে দেশাত্মবোধক গানগুলা, ও আমার দেশের মাটি, আমি এখন কেঁদে ফেলবো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, আমি কেঁদে ফেলবো, মানে খুবই টাচি জিনিস আমার জন্য। আসলে ভাষাটা, আমাদের এই বাংলা ভাষাটা যে কত সুমধুর, মানে নিউ ইয়র্কে যখন এইসব দেশাত্মবোধক গান হয় না, আমি দৌড়ে চলে যাই এবং দাঁড়া দাঁড়া গান গাই ওদের সাথে, আমার খুব ভালো লাগে। আমাদেরও খুব ভালো লাগলো। আপনার এই চোখের পানিটা আমার ভালো লাগছে, কারণ এটাতে চোখের পানি আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু আপনার এই চোখের পানি আমাদেরকে ভালো লাগছে যে দেশের প্রতি যে আপনার এত বড় টান। আমি একটু বলতে চাবো, যেহেতু আপনি উন্নত বিশ্বের কথাই আমি বারবার বলছি, সেই জায়গায় নারী শিল্পীদের যে একটা মর্যাদা, এবং আপনি বারবার আমাদের দেশে, বাংলাদেশে আসছেন, আপনার দেশে আসছেন, এখানে নারী শিল্পীদের মর্যাদাটা আপনি কিভাবে দেখেন? আমাদের মনে হয় আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি। মর্যাদা মানে বাইরেও যে ডিসক্রিমিনেশন হয় না ছেলে আর মেয়েদের, হয়, হ্যাঁ, কিন্তু সেইভাবে হয় না যেটাতে হচ্ছে গিয়ে ছেলেরা ডিসক্রিমিনেট হয়ে যায়। তো এইখানেও আমাদের ছেলে মেয়েদের কালচার অ্যাডভান্সমেন্ট অনেক বেশি হয়েছে, এবং হ্যাঁ, আমরা মানে সত্যজিতের আমলে যদি বলি যে সুচিত্রা সেনও যদি সেই সময় না থাকতেন, উত্তম কুমারকে কেউ আমরা স্ট্যাবলিশ করতে পারতাম না, তাই না? ইটস প্যারালাল যায়, তাই না? রাজ্জাককে আমরা কিভাবে না জানতাম যদি ববিতা যদি সেই ধরনের মানে ম্যাচ মেকিংয়ের মতো, তাই না? একটা প্রোডাকশন, একটা তো সেই অ্যাডভান্সমেন্টটা কালচারালি যখন মানুষ অ্যাডভান্স হয় তখন
দুই পক্ষকেই সম্মান দিতে হবে। ইটস লাইক এখন ছেলে আর মেয়ে বলে কথা নেই, এখন আরো অনেক রকম জেন্ডার আছে। সো ইউ হ্যাভ টু রেসপেক্ট দেম, অ্যান্ড ইফ ইউ ডোন্ট রেসপেক্ট দেম, টু ব্যাড। আমরা এগুলো তো অনেক ওভারকামও করতে হয় প্যারেন্টসদেরকে, তাই না? মানে এখন তো অনেক রকম জেন্ডার হয়ে গেছে, সেটা যদি আমরা সম্মান দিতে না জানি তা আমরাই আসলে ছোট হয়ে যাব। অবশ্যই সেটাই, সম্মানের জায়গাটাই হচ্ছে আসল কথা। এখনো কষ্ট লাগে যে আমাদের দেশে, যেহেতু আপনি থিয়েটার করছেন, আমরা এখনো দেখি যে অনেক থিয়েটার কর্মী টাকার অভাবে মারা যায়, অনেক আছে যারা গান করছে সেই গানের শিল্পীটা টাকার অভাবে মারা যাচ্ছে। আসলে এটা উত্তরণের উপায়টা কি, আপনি কি মনে করেন? এইটা উত্তরণের উপায়, যারা শিল্পী মানুষ ওদের কিন্তু অনেক অভিমান থাকে, ওরা অনেক অভিমানী মানুষ। এরকম অভিমানী মানুষের উদাহরণ প্রচুর আছে। এবং শিল্পী জিনিসটার হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে গিয়ে তোলা দিয়ে, মেজারমেন্ট দিয়ে তো কম বেশি করা যায় না। এটা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটাতে হচ্ছে গিয়ে প্রতিটা মানুষের প্যাশন, যেখানে আবার এটাকে লাকও বলে। কেউ ছোট থেকেই সহজেই উঠতে পারে, অথবা দেখা যায় যে যারা উপরে উঠে আসে তাদের উপরে উঠে যাওয়ার কিছু লাইন আপ থাকে, যেখানে হয় না যে এই জিনিসটা ধরতে পারে যে এইটা ধরলে, এইভাবে কাজটা করলে আমি আরও উপরে উঠবো। কিন্তু আরও অনেক শিল্পী আছে যাদের ভিতরে সেই মানে ট্যালেন্টটা আছে, কিন্তু অনেকের সহনশীলতা থাকে না। হ্যাঁ, তো এই সহনশীলতা কিন্তু এইসব সাংস্কৃতিক জায়গায়, এইসব জায়গায় কিন্তু অনেক দরকার। সহনশীলতা যাদের থাকে না তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো সেই কারণে হচ্ছে গিয়ে সারভাইভ করার জন্য অনেক টেকনিকও অনেক মানুষ সহায় নেয়। সো এটা ভীষণ কষ্টজনক একজন শিল্পী যখন পয়সার অভাবে অনেক কিছু করে ফেলে নিজের জীবনকে। এইটার অল্টারনেট আসলে কোনো অ্যান্সার নাই। সহনশীলতা খুঁজে বের করা, কি করলে আমি আরও ইমপ্রুভ করতে পারবো, এগুলো তো হচ্ছে কি একটা চ্যানেল তৈরি করা যেখানে আমি উঠতে পারবো অথবা নিজেকে প্রকাশ করতে পারবো। সবাই তো সব একই রকম না। আমি যেখানে দাঁড়ায় কথা বলতে পারবো, হ্যাঁ আমি ভালো ছবি আঁকি, আরেকটা মানুষ তো বলবে না সে ভালো ছবি আঁকে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে দিনের পর দিন প্রদর্শনী করতে পারতেছে না করতে। হ্যাঁ, তো এটা কষ্টজনক। বাট এটা জাস্ট যে যার মতো করে এটা খুঁজে বের হয়, তাই না? যেমন অনেক শিল্পী আছেন, যে পিকাসোকে যদি বলি, সে কোনোদিন রং কিনতে পারে না, সেই পেন্টিং এখন কয়েকশো কোটি টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ, সেই পেন্টিংয়ের ছবি কেন আমরা তুলতে পারি না? সেখানে আসল কোনো সে রং দিতে পারে না, সে কাঠের রং থেকে, মাটির রং থেকে সে পেন্টিং করছে। সেখানে আমরা ফ্ল্যাশও ইউজ করি না, যেখানে আমরা পিকাসো অথবা ভ্যান গগের ছবি দেখতে যাই। এখন রেস্টোর করতেছি, কিন্তু এই বেচারা লোকটা যে ছবি একটা তুলিও কিনতে পারে নাই, তো কষ্টজনক। তো সেটাই আমি বলি যে আমি বেঁচে থাকতে আমার এস্টাবলিশমেন্ট চাই। আমি চাই না যে, হ্যাঁ, আমি একটা উদাহরণ বলি যে আমি ট্রাভেল বাইরে কেন এখনো ঘুরি। আমি অলমোস্ট মোর দ্যান 55 ইয়ার্স ওল্ড। আমি তো 60 বছর 70 বছর বয়সে আমি হ্যান্ডিক্যাপ হলে তো ট্রাভেল করতে পারবো না। আমার মা আমাকে বকা দেয়, তুই ইউ ডোন্ট সেভ এনিথিং। আম্মা আমি সেভ করে কি করব, আমি যদি এখন পাহাড়ে না উঠতে পারি? পাহাড়ে ওঠার জন্য তো পয়সা লাগে। সো শিল্পীরা হয়তো বা সেভ করতে জানেন না। আমি একটা কথা যাব, যে আপনি যেহেতু বললেন যে আমাদের দেশে দেখা যায়, আমি কিন্তু বারবার আমাদের দেশের কথাতেই আসছি, যে মরণোত্তর যেটা দেওয়া হয়, মরণোত্তর পুরস্কার, মানে মরণোত্তর পুরস্কার যেটা, বলেন, এটা হচ্ছে একটু কাটি। হ্যাঁ, আমি জানি মরণোত্তর, যে আমাদের দেশে দেখা যায় যে কেউ কোনো শিল্পী মারা গেলে তারপর তাকে পুরস্কার দেওয়া হয়। আমি জানি, সেটা আমি জানি। আমি এই জন্যই তো বললাম আই ডোন্ট ওয়ান্ট ইট, আই ডোন্ট লাইক ইট। হ্যাঁ, বাচ্চাদের কাছে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, বাবা মা সম্মানীটা সে গ্রহণ করতেছে, বাট ওই লোকটা তো সেটা এনজয় করতে পারলো না, সেই সম্মানটা উপভোগ করতে পারলো না। হ্যাঁ, মানে এটা কন্ট্রোভার্সিয়াল। সো যে ফ্যামিলি যদি অ্যাকসেপ্ট করে সেটা ঠিক আছে, বাট হ্যাঁ, আমি মরে যাওয়ার পরে আমার পেন্টিং কোটি টাকায় বিক্রি হলো, আমি তো এনজয় করতে পারলাম না। আমি তো একটা দামি জামদানি শাড়ি কিনতে পারলাম না, টাকাটা থাকলে আমার ভালো হতো। আমরা চাই যে প্রত্যেকটা শিল্পী তার জীবদ্দশায় তার প্রাপ্য সম্মানটুকু পাক। আপনার কাছে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আসবার আগে আমরা জানতে চাচ্ছি যে আপনি কতদিন আছেন দেশে?
আমি 24 তারিখে চলে যাব। 24 তারিখ। এর মধ্যে কোনো প্রদর্শনী? না, এর মধ্যে প্রদর্শনী করা সম্ভব না। আমার বন্ধু অপু শহীদ অনেক চেষ্টা করেছিল একটা এক্সিবিশন করার জন্য, বাট ইফতার, সরি নট ইফতার, রোজার জন্য আমরা এটা স্থগিত রেখেছি। আমি আশা করি যে নেক্সট এই বছরের নভেম্বর অথবা ডিসেম্বরে আমি চেষ্টা করবো একটা সোলো পেন্টিং করার জন্য। আচ্ছা আচ্ছা। So, সেই আপনার সেই প্রদর্শনী ঘিরে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? না, ভবিষ্যতের প্রদর্শনীর জন্য কিছু বলতে চাই না, বাট 27 তারিখে উদ্বোধন হবে শফিউদ্দিন গ্যালারিতে। তার সেখানে আমার 2টা ছবি থাকবে, ছবি যেটা সম্বন্ধে অলরেডি আমি ডেসক্রাইব করেছি। আমি যেহেতু থাকবো না, আমি খুবই খুশি হব আপনারা যদি যান। অবশ্যই। যতটুকু মনে হবে যে এনজয় করলেন সেটার একটা স্টেটমেন্ট অথবা ছবি তুলে এরকম করে আমাকে পাঠিয়ে দিলেন, আমি সেটাতেও খুশি হব। বাট প্লিজ জেন 27, 28, 29, 30, 31 5 দিন প্রদর্শনীটা হবে। আমার খুবই ভালো লাগবে আপনারা যদি সবাই যে আমাকে খারাপ, ভালো, মন্দ, জঘন্য সেগুলোও যদি কমেন্ট করেন, আই উইল অ্যাকসেপ্ট দ্যাট, বাট প্লিজ জেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভিওডি বাংলা এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন, দর্শকদেরকে বলেছেন। জি, যদি কিছু বলতে চান। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সময়টা দেওয়ার জন্য। মানে আমি সময় দিতে পেরে অনেক খুশি হয়েছি এবং আশা করি ভবিষ্যতে যখন আরও কাজ করব আপনাদের সাথে সময় কাটাতে পারবো, আরো অনেক বক বক করতে পারবো। না না, অবশ্যই আমরাও আশা করছি আপনার সাথে আরো অনেক কথা হবে। দর্শক, কথা বলছিলাম স্থপতি ও চিত্রশিল্পী সুবা রহমানের সাথে। সত্যিকার অর্থে যার সাথে কথা বলে আমরা জেনেছি যে কিভাবে মাটিকে ভালোবাসতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয়। এত উন্নত বিশ্বে থাকার পরেও কিন্তু তিনি প্রতিটি ক্ষণ ভাবেন দেশের মানুষকে, দেশের মাটিকে, দেশের তুলিকে। দর্শক, এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমরা আশা করছি তার সেই প্রদর্শনীতে আপনারা সবাই যাবেন এবং তাকে ওই যে সেলফি তুলেই তাকে জানান দিবেন যে আমরা আছি আপনার সাথে। সত্যিকার অর্থে আমরা শিল্পীদের সাথে থাকতে চাই, তার সাথে থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।